বড় ভাবি, তুমি বরং নুডলসগুলো প্লেটে বেড়ে ফেলো, নাস্তা দেওয়ার সময় হয়ে এলো। মনিতে এবার দ্বিগুণ অভিমান হলো। কড়াই নাড়তে নাড়তে গলার স্বরে অভিমান ঢেলে বলল, বাহ, এখন কি আমার কথা উপেক্ষা করা শুরু করলে নবনী? তা তো করবি, এখন নতুন যা এসেছে বলে আমি তো এখন বড় হয়ে গেছি। নবনী আলতো করে হাসল। এই কয়েকদিনে সে মৌনিতাকে বেশ চিনেছে। মানুষটার মেজাজ কখনো কখনো চড়া হলেও মনটা একেবারেই কাচের মতো স্বচ্ছ। নবনী ধীর পায়ে এগিয়ে গিয়ে মৌনিতাকে পেছন থেকে জড়িয়ে ধরল। মোলায়েম গলায় বলল, তোমাকে কি করে ভুলতে পারি? তোমার দরকার তো আমার সব সময়ই লাগে। তাছাড়া তুমিই তো বলো তুমি আমার জানো, আমার বড় বোন। তাহলে মৌনিতা হেসে ফেলল। হয়েছে হয়েছে, আর ঢং করে ভুলিয়ে রাখতে হবে না। যাও হাত চালাও, সব কাজ কি আমি একাই করব? বাড়ির একজন তো সে সকালে নাস্তা খেয়ে বের হলো, তারপর দুপুরে ফিরে ঘরে যে খেল দিল, আর বের হওয়ার নামগন্ধ নেই। তাকে তো আর কেউ কিছু বলবে না। নবনী আলতো করে মৌনিতাকে ছেড়ে দিয়ে নিজের কাজে মন দিল। সে বেশ বুঝতে পারছে মৌনিতা কার দিকে ইঙ্গিত করছে। এই বাড়িতে নিজানার আগমন এবং তাকে ঘিরে নিয়মের যে ব্যতিক্রম ঘটছে তা নিয়ে ভেতরে ভেতরে সবার মনেই একটা অস্থিরতা দানা বেঁধেছে। মৌনিতা এবার গলার স্বর কিছুটা নামিয়ে চাপা গলায় শুধালো, আচ্ছা নবনী, তোমার কি একটু রাগ হচ্ছে না? খারাপ লাগছে না নিজের জন্য? নবনীর হাত দুটো ক্ষণিকের জন্য থমে গেল। খারাপ যে লাগছে না তা তো নয়। গ্র্যাজুয়েশন শেষ করে নিজের একটা পরিচয় করার স্বপ্ন তো তারও ছিল, কিন্তু সে যে এখন এক বিরাট দায়িত্বের আবর্তে বন্দী। বিয়ের আগে সে এতটাই মানসিক বিপর্যয়ের মধ্যে দিয়ে যাচ্ছিল যে নিজের ক্যারিয়ার বা পড়াশোনা নিয়ে ভাবার সুযোগই পায়নি। আর এই বাড়ির কঠিন নিয়মের কথা তো তার অজানা ছিল না। নবনী নিজেকে সামলে নিয়ে স্বাভাবিক গলায় বলল, তোমার কথা ভেবে খারাপ তো অবশ্যই লাগছে। মেয়েরা যে ভালোবাসা টানে কতটা আত্মত্যাগ করতে পারে তা তোমাকে না দেখলে বুঝতাম না। তোমার কি কখনো আফসোস হয় না? মনিতা একটু চুপ করে রইল, তারপর বলল, আফসোস হয় না, কারণ সিদ্ধান্তটা আমার ছিল। আর কাব্য আমাকে কখনো আফসোস করার সুযোগ দেয়নি। বিয়ের এত বছর পরেও ও আমাকে আগলে রাখে, বড্ড ভালোবাসে। কিন্তু হুট করে আজ এই পুরানো নিয়ম ভাঙা দেখে খুব কষ্ট পেয়েছি। মনে হচ্ছে আমাদের ত্যাগগুলো যেন তুচ্ছ ছিল। নবনী শান্ত গলায় বলল, ছেড়ে দাও তো ওসব কথা। এখন শুধু শুধু পুরনো ক্ষত খুঁচিয়ে কেন মন খারাপ করো? এতে কোনো লাভ তো নেই, বলো। লাভ আছে নবনী, আমি চাই তুমি এই নিয়ে কথা বলো। আমার বেলা তো সময় পার হয়ে গেছে, কিন্তু তুমি কেন এই সুযোগ হারাবে? তুমি বড় ভাইয়ের সাথে কথা বলো। তুমি কেন এই বৈষম্য মুখ বুঝে মেনে নিবে? নবনী শুধু নিঃশব্দেই মাথা নাড়ল। মৌনিতা নাছোড়বান্দার মতো আবারও বলল, শুধু মাথা নাড়লে হবে না নবনী, নিজের অধিকারটা বুঝতে শেখো। তাদের আলোচনার মাঝেই নবনীর ফোনটা বেজে ওঠার কথায় ছেদ পড়ল। রান্নাঘরের কোলাহল থেকে একটু সরে গিয়ে ফোনটা কানে নিতেই ওপাশ থেকে অসীমের পরিচিত কণ্ঠস্বর ভেসে এলো। নবনী বলছো? নবনীর নিজের কানকে বিশ্বাস হচ্ছিল না। ফোনের ওপাশে অসীমের কণ্ঠস্বর নিশ্চিত হতেই তার ধমনীতে রাগের তীব্র স্রোত বয়ে গেল। মুহূর্তের জন্য তার হিতাহিত জ্ঞান লোপ পাওয়ার উপক্রম হলেও রান্নাঘরে মৌনিতাদের উপস্থিতিতে সে নিজেকে প্রাণপণ সংবরণ করল। দাঁতে দাঁত চেপে অত্যন্ত নিচু অথচ তীক্ষ্ণ স্বরে বলল, কোন সাহসে তুমি আমায় ফোন করেছো? কি চাই? হ্যাঁ, তোমার স্পর্ধা দেখে অবাক হচ্ছি আমি। ওপাশ থেকে অসীমের তড়িৎ কণ্ঠস্বর ভেসে এলো। আগে আমার পুরো কথাটা শোনো নবনী। তোমার সাথে প্রেমালিঙ্গনের জন্য ফোন করিনি আমি। ওষুধের 3 নম্বর গোডাউনে আগুন লেগেছে। বড় সাহেবকে বারবার কল দিচ্ছি কিন্তু তিনি ফোন ধরছে না। আর সবচেয়ে বড় কথা হলো, দিব্য তালুকদার, তোমার প্রিয় স্বামী, এখন ওই জ্বলন্ত গোডাউনের ভেতরে আটকে পড়ে আছে। আরশাদ তালুকদারকে খবরটা জানিয়ে দিও। অসীমের শেষ কথাগুলো নবনীর কানে যেন বজ্রপাতের মতো আছড়ে পড়ল। চোখের সামনে পুরো পৃথিবীটা এক নিমিষেই দুলে উঠল তার। হাতের মুঠো শিথিল হয়ে ফোনটা সশব্দেই মেঝের উপরে আছড়ে পড়ল। ফোনের সেই আওয়াজেই চমকে উঠল মিলু আর মৌনিতা। মৌনিতা হাতের কাজ ফেলে অবাক হয়ে শুধালো, এ কি নবনী, ওভাবে ফোনটা ফেলে দিলে কেন? কি হয়েছে তোমার? নবনী সে কথার উত্তর দেওয়ার মতো অবস্থায় ছিল না। তার শ্রবণেন্দ্রিয় তখন অসীমের ওই একটি বাক্যেই থমকে আছে। এক হাতে শাড়ির কুচি সামলে নিয়ে উন্মাদিনীর মতো সে রান্নাঘর থেকে ছুটে বেরিয়ে গেল। মৌনিতা মুহূর্তকাল কিংকর্তব্যে বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল। এরপর খারাপ কিছু একটা আঁচ করে নবনীর পিছু নিল। নবনী হন্তদন্ত হয়ে আরশাদ তালুকদারের ঘরে গিয়ে ঢুকল।
কিন্তু তখন দুপুরের ভাত ঘুমে আচ্ছন্ন ছিলেন। পাশে অলেখা জেগে থাকলেও নবনীকে এমন বিধ্বস্ত আর পাংশুটে মুখে ঘরে ঢুকতে দেখে তিনি ভীষণ ঘাবড়ে গেলেন। নবনী কোনো মতে সবটুকু বলতেই ঘরে যেন আকাশ ভেঙে পড়ল। অলেখা হাউমাউ করে কেঁদে উঠলেন। আশা তালুকদার বিদ্যুৎ বেগে বিছানা ছাড়লেন। মুহূর্তের মধ্যে কলরব আর কায়েফকে ডেকে জড়ো করলেন তিনি। বাড়িতে এক হাহাকারময় শোরগোল পড়ে গেল। তড়িঘড়ি করে সবাই গাড়ির দিকে ছুটছে, কিন্তু নবনীর অবাধ্য মন কিছুতেই স্থির হতে পারছিল না। দিব্যের বিপদের কথা ভেবে তার বুকের ভেতরটা যেন দাউ দাউ করে চলছে। কিছুক্ষণ পাথরের মতো দাঁড়িয়ে থাকার পর সে হুট করেই বাইরের দিকে দৌড় দিল। মনিতা বারবার পিছু ডাকলেও নবনীকে আটকাতে পারল না। ভাগ্যক্রমে আশাদ তালুকদারেরা গাড়ি ছাড়ার ওই আগ মুহূর্তেই নবনী সেখানে পৌঁছে গেল। আশাদ তালুকদার প্রথমে দ্বিধায় ভুগলেও শেষমেশ নবনীকে সাথে নিতে বাধ্য হলেন। চারিদিকে মানুষের আর্তনাদ আর দিকবেদিক দৌড়াদৌড়ি। বাতাসের প্রতিটি কণা এখন মিশে গেছে কুৎসিত সাদা কালো ধোঁয়ার কুণ্ডলিতে। অগ্নি নির্বাপক বাহিনীর গাড়িগুলো এসে পৌঁছেছে। দমকল কর্মীদের অবিশ্রান্ত চেষ্টা আর জলের ধারাও যেন সেই লেলিহান শিখার কাছে হার মানছিল। আগুনের প্রকোপ ক্রমশ ছড়িয়ে পড়ছে চারিদিকে। নবনী ভিড়ের মধ্যে পাগলের মতো তার কাঙ্ক্ষিত মুক্তি খুঁজেই চলেছে। ধোঁয়ায় ঢাকা সেই বিভীষিকাময় প্রাঙ্গণে তখন এক হাহাকারময় পরিস্থিতি। গোডাউনের ভেতর থেকে শ্রমিকদের একের পর এক উদ্ধার করে আনা হচ্ছে। তাদের মধ্যে কয়েকজনের শরীর এতটাই ঝলসে গেছে যে চেনার উপায় নেই। সেই দৃশ্য দেখে নবনীর দু চোখ ঝাপসা হয়ে এলো। এক তীব্র আতঙ্ক তার হৃৎপিণ্ডকে খামচে ধরল। কায়েফ, কলরব, আরশাদ তালুকদার তখন হিতাহিত জ্ঞান শূন্য। যখন কোথাও দিব্যর চিহ্ন পাওয়া গেল না, তখন আরশাদ তালুকদার যেন হঠাৎই সব শক্তি হারিয়ে ফেললেন। তিনি মাথায় হাত দিয়ে ধপ করে মাটিতে বসে পড়লেন। এক জৈনক পিতার বুকফাটা আর্তনাদে চারপাশ ভারী হয়ে উঠল। এর মধ্যেই আফতাব তালুকদার সেখানে এসে পৌঁছেছেন। অস্থিরভাবে তিনি এক পরিচিত কর্মচারীকে ডেকে প্রশ্ন করলেন, দিব্যা কোথায়? শুনলাম ও নাকি ভিতরেই ছিল। কোথায় আমাদের ছেলেটা? 25-26 বছরের সেই যুবক শ্রমিকটি তখনও আতঙ্কে কাঁপছিল। সে ক্ষীণ স্বরে বলল, স্যারকে তো ভেতরেই দেখেছিলাম। উনি সবাইকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিতে সাহায্য করেছিলেন। এমনকি আমাকেও তো উনি আগুনের মুখ থেকে টেনে বের করলেন। কিন্তু স্যারের তো ততক্ষণে বেরিয়ে আসার কথা ছিল। কর্মচারীর এই কথাটি যেন নবনীর শেষ আশাটুকুও কেড়ে নিল। জ্বলন্ত বিল্ডিংয়ের দিকে চেয়ে সে অনুভব করল তার পায়ের তলার মাটি সরে যাচ্ছে। দাঁড়িয়ে থাকার শেষ সামর্থ্যটুকু হারিয়ে সে ধুলোর উপরে লুটিয়ে পড়ল। আশাদ তালুকদার উত্তেজিত হয়ে সেই যুবকের কলার চেপে ধরলেন, চিৎকার করে বললেন, বেরিয়ে আসার কথা ছিল তো, বেরিয়ে এলো না কেন? কিভাবে তুই ওকে আগুনের মধ্যে একা ফেলে এলি? কেন আমার ছেলেটাকে ভেতরে রেখে আসলি? আফতাব ভাই, আমার ছেলেটা। উন্মুক্ত আগুনের শিখা তখন আকাশে স্পর্শ করার চেষ্টা করছে। বাইরে এক বাবা তার সন্তানের জন্য, আর এক স্ত্রী তার স্বামীর জন্য, ভাইয়েরা ভাইয়ের অপেক্ষায় অস্থির হয়ে উঠল। আফতাব তালুকদার নিজের শোক চেপে ভাইকে সান্ত্বনা দেওয়ার বৃথা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সময় যেন আজ থমকে গেছে। প্রতিটি সেকেন্ড কাটছে এক একটা যুগের মতো। প্রায় 15 মিনিটের পর আগুনের লেলিহান শিখা নিয়ন্ত্রণে এলো। ধোঁয়ার আচ্ছন্ন সেই ধ্বংসস্তূপের ভেতর থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা একে একে 4টি মৃতদেহ বের করে আনলেন। দেহগুলো পুড়ে এতটাই বিকৃত হয়ে গেছে যে চেনার উপায় নেই। সেই বীভৎস দৃশ্য দেখে নবনীর মনে হলো তার চারপাশের জগৎটা দুলছে। বাতাসে পোড়া মাংসের সেই উৎকট গন্ধ তার সমস্ত ইন্দ্রিয়কে অবশ করে দিল। উপস্থিত সবার মনেই তখন এক ভয়াবহ আশঙ্কা, এই 4 জনের মধ্যে কেউ কি তবে দিব্য? চারিদিকে কান্নার রোল উঠল। নবনী তখন পাথর, তার কানে কোনো শব্দ পৌঁছাচ্ছিলই না, দৃষ্টি ঝাপসা। এমন সময় ভিড় ঠেলে ফায়ার সার্ভিসের 2 জন কর্মী একজনকে ধরে বের করে আনলেন। লোকটির মুখে অক্সিজেনের মাস্ক লাগানো। নবনী তার ঝাপসা দৃষ্টির আড়ালেও চিনতে ফেলল সেই চিরচেনা অবয়ব। চারপাশ থেকে তখন সমস্বরে শুক্রিয়ার ধ্বনি ভেসে আসছে। নবনী যেন অলৌকিকভাবে শক্তি ফিরে পেল। সে টলমলে পায়ে উঠে দাঁড়িয়ে বড় বড় পা ফেলে দিব্যের সামনে গিয়ে থামল। দিব্য তখনও ক্লান্ত, বিধ্বস্ত। নবনীকে এই অবস্থায় সামনে দেখে সে চরম বিস্মিত হলো। সে ইশারায় ফায়ার সার্ভিসের কর্মীদের সরে যেতে বলল। তাদের সরতে দেরি। নবনীর সমস্ত শক্তি দিয়ে দিব্যের বুকে ঝাঁপিয়ে পড়তে দেরি হলো না। দিব্য আগলে নিল ওকে। ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা পাশ থেকে বললেন,
উনি একটুর জন্য প্রাণে বেঁচে গেছেন। ভিতরে আর কেউ আছে কি না আমরা দেখছি। দিব্য মূর্তির মতো দাঁড়িয়ে রইল। তার সামনে বাবা, চাচা, কায়েফ, কলরব সবাই দাঁড়িয়েছে। দিব্যকে জীবিত দেখে তাদের চোখে মুখে স্বস্তির ছায়া নেমে এলো। কেউ কেউ বাকিদের খোঁজ নিতে দ্রুত অন্যদিকে ছুটে গেল, কিন্তু নবনী তখনও দিব্যকে জাপটে ধরে আছে। তার পাগলের মতো কান্নায় দিব্যর শার্ট ভিজে একাকার। দিব্য ভীষণ ঘাবড়ে গেল। নবনীকে একদমই আশা করেনি। পরিস্থিতি এখন অনুকূল হলেও বড়দের সামনে নবনীর এই বাঁধভাঙা আবেগ তাকে কিছুটা অপ্রস্তুত করে দিল। দিব্য অত্যন্ত কোমল স্বরে ডাকল, নবনী, নবনী শান্ত হও, আমি ঠিক আছে, আম ফাইন। আগুন চারপাশ থেকে ঘিরে ধরেছিল। দ্বীপের বের হওয়ার সব পথ রুদ্ধ হয়ে গিয়েছিল। নিরুপায় হয়ে সে সিঁড়ি বেয়ে দোতলার এক পাশের শেষ প্রান্তে চলে যায়। ভাগ্যক্রমে ফায়ার সার্ভিসের তৎপরতায় আগুন সেখানে পৌঁছাতে পারেনি। নবনী এবার দিব্যের বুক থেকে মাথা তুলে তার মুখের দিকে তাকালো। কাঁপা কাঁপা দু হাতে দিব্যের মুখটা আগলে ধরে সে আবারও ডুকরে কেঁদে উঠল। নবনীর এই রূপ দেখে দিব্য প্রচণ্ড অবাক হলো। তার যেন আজ অবাক হওয়ার পালা। নবনী কম্পিত গলায় বলতে লাগলো, আপনি সত্যি ঠিক আছেন তো? আমি ভেবেছিলাম আপনি আপনি কেন সবার আগে বের হননি? হ্যাঁ, কেন অন্যদের বাঁচাতে গিয়ে এইভাবে নিজেকে বিপদে ফেললেন? আপনি সবসময় কেন এত বেশি বোঝেন? নবনীর আর্তনাদে শুধু ভয় ছিল না, একটা প্রবল অধিকার বোধ মিশেছিল, যা হয়তো এতদিন নবনী নিজেও ঠিকঠাক বুঝে উঠতে পারেনি। নবনীর কান্নার বেগ যেন থামতেই চাইছে না। দিব্য তার কম্পিত হাতের উপরে নিজের হাত রেখে শান্ত স্বরেই বলল, তুমি এখানে কি করছো নবনী? বললাম তো আমি ঠিক আছি। এই তো দেখো, আমার কিচ্ছু হয়নি। জাস্ট লুক এট মি। তুমি তো আমার দিকে তাকাচ্ছই না। নবনী এক হাতে চোখের পানি মুছে ঝাপসা চোখে তাকালো। প্রথমবার কোনো সংকোচ ছাড়াই দিব্য তালুকদারের চোখে চোখ রাখল। দিব্যের সারা মুখে কালচে ছায়ের দাগ লেগে আছে, কপালে আর মুখ জুড়ে বিন্দু বিন্দু ঘাম। পরনের কোটটাও কোথাও হারিয়ে গেছে। শার্টটা এখন ধুলো আর কালিতে বিবর্ণ। নবনী উম্মাদের মতো নিজের শাড়ির আঁচল দিয়ে তড়িঘড়ি করে দিব্যের মুখ মুছিয়ে দিতে লাগলো। ওর প্রতিটি নড়াচড়ায় এক চরম দিশেহারা ভাব। আঙ্গুলগুলো থরথর করে কাঁপছে। দিব্য অনুভব করলো নবনীর স্বাভাবিক অবস্থায় নেই। সে আলতো করে নবনীর হাত দুটো নিজের মুঠোয় পুরে নিয়ে থামিয়ে দিল। রিল্যাক্স নবনী, শান্ত হও। দেখো সব ঠিক আছে। কিন্তু সব ঠিক আছে শব্দ দুটো নবনীর কানে যেন তপ্ত সীসার মতো বিঁধল। সে চিৎকার করে উঠল, কি ঠিক আছে? আপনি কি জানেন আমার কেমন লাগছিল ওই পুরো বিভৎস লাশগুলো যখন ওরা বের করে আনছিল? আমার মনে হচ্ছিল দম আটকে ওখানেই আমি মারা যাব। ওরা তো বললো আর একটু হলে আপনাকে পেতাম না। আপনি কি বুঝতে পারছেন না? আমার মনে হচ্ছে আমি আমি আর বাঁচতে পারতাম না। আমি কথাগুলো বলতে বলতেই নবনীর কণ্ঠস্বর বুঝে এলো। হুট করেই তার চারপাশের পৃথিবীটা বনবন করে ঘুরতে শুরু করলো। চোখের সামনে ঘনিয়ে এলো নিকষ কালো অন্ধকার। আর কিছু উচ্চারণ করার আগেই সে এলিয়ে পড়ল। দীপু চট করেই তাকে নিজের বাহু ডোরে জাপটে ধরল। কয়েকবার ব্যাকুল হয়ে নাম ধরে ডাকলো সে, কিন্তু নবনীর কোনো সাড়া নেই। ভয়াবহ মানসিক আঘাত আর আতঙ্কে তার জ্ঞান হারিয়েছে। দিব্য আর এক মুহূর্ত দেরি না করে অবশ নবনীকে পাজাকোলা করে কোলে তুলে নিল। দিব্যের মনে হলো তপ্ত রোদে ছাইমাখা ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে থাকা বিভৎসতার কোলে তখন তার আরও একটি সংজ্ঞাহীন পৃথিবী। আশাদ তালুকদারদের আশ্বস্ত করে নবনীকে নিয়ে দ্রুত বেরিয়ে গেল দিব্য। ঘটনাস্থল থেকে মাত্র 10 মিনিটের দূরত্বেই তালুকদারদের নিজস্ব হাসপাতাল। সেই পথটুকু যেন দিব্যের কাছে মনে হলো মাইলের পর মাইল। নবনীকে পাজাকোলা করে যখন সে হাসপাতালের করিডর দিয়ে এগিয়ে যাচ্ছে, তখন সবার কৌতূহলী দৃষ্টির চেয়েও ওর কাছে নবনীর নিস্তব্ধ মুখটাই বেশি ভারী বলে মনে হচ্ছিল। করিডোরে দেখা গেল সিনিয়র নার্স অরুণিমার সঙ্গে। দিব্যকে তিনি ভালো করেই চেনেন, কিন্তু তার কোলে এক অপরিচিত তরুণীকে এভাবে দেখে বেশ অবাক হলেন। তড়িৎ পায়ে এগিয়ে এসে জিজ্ঞেস করলেন, স্যার উনি কী হয়েছে ওনার? অরুণিমা নবনীকে চেনেন না, তাই দিব্যের কোলে তাকে দেখে বিস্মিত হওয়াটাই স্বাভাবিক। দিব্য পরিস্থিতিটা আঁচ করে অত্যন্ত শান্ত গলায় বলল, উনি মিসেস দিব্য তালুকদার, অরুণিমা। অরুণিমা, জলদি কাব্য অথবা অন্য কোনো ডাক্তারকে ডেকে পাঠান, আর আমাকে একটা খালি কেবিনের ব্যবস্থা করে দিন। অরুণিমা উত্তর দিল,
স্যার ওদিকে কেবিন ফাঁকা আছে, ওখানে নিয়ে চলুন। তবে সমস্যা হলো এই মুহূর্তে কোনো ডাক্তার পাওয়া বড্ড কঠিন। আগুনের ঘটনায় অনেক রোগী এসেছে, কাব্য স্যারও ওইদিকেই ব্যস্ত। অবশ্য আপনি বললে উনি নিশ্চয়ই আসবেন। আমি কি ডেকে আনবো? দিব্যের কপালে চিন্তার ভাঁজ পড়ল। নবনীর জ্ঞান এখনও ফিরছে না, কিন্তু ওপাশে আগুনে পোড়া মুমূর্ষু মানুষগুলোর গুরুত্ব সে অস্বীকার করতে পারল না। সে জানে ওই মানুষগুলোর এখন ডক্টরকে বেশি প্রয়োজন। দিব্য নিজেকে সামনে নিয়ে বলল, সমস্যা নেই, ওখানে যারা কাতরাচ্ছে ওরা আমার পরিবারের মতোই। সবাইকে বলে দাও ওদের চিকিৎসায় যেন কোনো ত্রুটি না থাকে। নবনীর সম্ভবত প্রচণ্ড মানসিক আঘাতে জ্ঞান হারিয়েছে। ভয়ের কিছু নেই তো? কি মনে হয় আপনার? অরুণিমা দিব্যের কোলে থাকা নবনীর মুখটা একবার ভালো করে পর্যবেক্ষণ করলেন, তারপর আশ্বস্ত করে বলল, আপনি ওনাকে কেবিনে নিয়ে চলুন। যদি আমার উপর ভরসা করেন তবে আমি দেখতে পারি। দেখে মনে হচ্ছে তেমন সিরিয়াস কিছু না, জাস্ট নার্ভাসনেস ব্রেকডাউন। দিব্য মুহূর্তকাল দ্বিধা করল, তারপর নবনীর ম্লান মুখের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, ঠিক আছে, তাই হোক। কেবিনে পৌঁছানোর পর নবনীকে বেডে শুইয়ে দিয়ে দিব্যের অস্থিরতা যেন কয়েক গুণ বেড়ে গেল। অরুণিমা শান্ত মাথায় নবনীকে পরীক্ষা করছিলেন। এক পর্যায়ে ধৈর্য হারিয়ে দিব্য বলে উঠল, এখনো জ্ঞান ফিরছে না কেন অরুণিমা? প্রায় 15 মিনিট হয়ে গেল ও সংজ্ঞাহীন। এত সময় তো স্বাভাবিক না। কোনো ভয়ের কিছু নেই তো? নাকি আমি অন্য কোনো হাসপাতালে নিয়ে যাব? দিব্যের কথা বলার ধরন দেখে মনে হচ্ছিল 15 মিনিট নয়, 15 ঘন্টা পার হয়ে গেছে। অরুণিমা বিস্ময় ভরা চোখে তার বসের দিকে তাকালো। দিব্যের এত মতো একজন গম্ভীর আর ধীরস্থির মানুষ যে নিজের স্ত্রীর জন্য এমন হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়তে পারে তা তার কল্পনার অতীত ছিল। অরুণিমার ভিতরটা হাসিতে ফেটে পড়তে চাইলেও বসের সামনে গম্ভীর মুখ বজায় রাখাটাই জরুরি ছিল। সে হাসি চেপে আশ্বস্ত করে বলল, স্যার শান্ত হন। 15 মিনিট খুব বেশি সময় নয়। কেউ কেউ তো কয়েক ঘন্টা পর্যন্ত অবচেতন থাকে। এই তো এখনই জ্ঞান ফিরে আসবে ওনার। এসব ছোটোখাটো বিষয় সামলানোর মতো অভিজ্ঞতা আমার আছে, আমার ভরসা রাখতে পারেন। নয়তো আমি কি কাব্য স্যারকে খবর দেব? দিব্য কিছুটা লজ্জিত হয়ে নিজেকে সামনে নিয়ে বলল। না, ঠিক আছে, ইটস ওকে। অরুণিমা উঠে দাঁড়িয়ে বলল, স্যার আপনি ওনার পাশে বসুন। ওদিকে বোধহয় রুগীদের ভিড় বাড়ছে। আমাকে যেতে হবে। আপনি একদম দুশ্চিন্তা করবেন না, কিছুক্ষণেই ওনার জ্ঞান ফিরবে। দিব্য মাথা নেড়ে সায় দিল। অরুণিমা যেতে উদ্যত হলে সে একটু কুণ্ঠিত স্বরেই যোগ করল, আমার হাতটাও কিছুটা পড়েছে, যদি একবার দেখতেন। অরুণিমা আঁতকে উঠল। নিজের হাত ঝলসে গেছে, অথচ লোকটা এতক্ষণ মুখ ফুটে একটা শব্দ উচ্চারণ করেনি। ও তড়িঘড়ি করে দিব্যের হাতটা পরীক্ষা করলো। কনুয়ের নিচের বেশ খানিকটা জায়গায় আগুন ঝলসে গেছে। দ্রুত হাতে ওষুধ লাগিয়ে জায়গাটা ব্যান্ডেজ করে দিয়ে কাব্যের কাছ থেকে প্রেসক্রিপশন লিখিয়ে নেওয়ার পরামর্শ নিয়ে বেরিয়ে গেল। কেবিনে এখন কেবল তারা দুজন। দীপু নবনীর পাশে এসে বসল। নিস্তেজ হয়ে শুয়ে থাকা নবনীকে দেখে মনে হচ্ছিল সে গভীর ঘুমে আচ্ছন্ন। দিব্যের চোখের সামনে বারবার ভেসে উঠছিল কিছুক্ষণ আগের সেই দৃশ্য। নবনীর পাগলের মতো আর্তনাদ আর কান্না। আজকের নবনী যেন একবারই অন্য একজন মানুষ। দিব্য অত্যন্ত আলতো করে হাত বাড়িয়ে নবনীর কপালে লেপ্টে থাকা অবাধ্য চুলগুলো সরিয়ে দিল। এক দৃষ্টিতে তাকিয়ে রইল সেই ম্লান কিন্তু অপরূপ শ্রীমুখের দিকে। শুভ্র গায়ের রং, টিকলো নাক আর গোলাপের পাপড়ির মতো পাতলা ঠোঁট। নিঃসন্দেহে এই মেয়েটিকে পৃথিবীর অন্যতম সুন্দরীদের কাতারে ফেলা যায়। দিব্য নিজের হাতটা নবনীর গালের কাছে নিয়ে পরখ করল। তার মনে হলো এটি পৃথিবীর সবচেয়ে বেমানান অথচ অদ্ভুত সুন্দর এক দৃশ্য। নবনীর দুধে আলতা গায়ের রঙের পাশে তার কৃষ্ণবর্ণ দেহটা বড্ড বেমানান লাগছে। দিব্য নিজের মনে একটু হাসল। হঠাৎ নবনীর চোখের পাতা নড়ে উঠল। দিব্য মুহূর্তেই সতর্ক হয়ে বসল। নবনী ধীরে ধীরে চোখ মেলতেই দিব্যের বুকের ভিতরে এক অদ্ভুত প্রশান্তি বয়ে গেল। ব্যাকুল হয়ে ডাকলো, নবনী, নবনী, শুনতে পাচ্ছ আমাকে? নবনী চোখ মেলে ঝাপসা দৃষ্টিতে দিব্যের মুখটা দেখল। পরক্ষণেই যেন এক তীব্র আতঙ্ক ওকে গ্রাস করলো। একটু উঁচু হয়ে সে জড়িয়ে ধরল সামনে সামান্য ঝুঁকে থাকা দিব্যের গলা। দিব্য স্তম্ভিত হয়ে গেল। নবনীর দেহের কম্পন সে নিজের অস্তিত্বে অনুভব করতে পারল। নবনী বলল, আমার খুব ভয় লাগছে। দিব্য ওর মাথায় হাত রেখে শান্ত স্বরেই জানতে চাইল, কেন নবনী? ওই লাশগুলো কতটা বিকৃত ছিল ওইগুলো। আমি দৃশ্যগুলো কিছুতেই মাথা থেকে সরাতে পারছি না।
বারবার মনে হচ্ছে। আর আপনি, আচ্ছা, আমরা এখন কোথায়? ছোট করে উত্তর দিল দিব্য। হাসপাতালে। ভাই, ও সরি, ভুল করে ঠিক জায়গায় চলে এসেছি। হঠাৎ কলরবের কণ্ঠস্বর কানে আসতেই বিদ্যুৎ বেগে দিব্যের বুক থেকে সরে এলো নবনী। দিব্য ঘাড় ঘুরিয়ে দেখল কলরব দরজার দিকে পিঠ করে দাঁড়িয়ে আছে। এক দীর্ঘশ্বাস ফেলে সে বলল, নাটক না করে এবার ভেতরে আয়। কলরব এবার ঘুরে তাকালো। দিব্য বসা ছেড়ে উঠে দাঁড়িয়েছে। অবাক করে দিয়ে কলরব ছুটে এসে দিব্যকে শক্ত করে জড়িয়ে ধরল। দিব্য এবার সত্যিই হতভম্ব। বিরক্ত গলায় বলল, সমস্যা কি তোদের বলতো? সবাই এমন অদ্ভুত আচরণ করছিস কেন? এখন কি তুইও জ্ঞান হারিয়ে আমার জ্বলবি নাকি? কলরব কাঁদো কাঁদো গলায় বলল, আমি অজ্ঞান হলে কি তুমি আমাকেও ভাবির মতো ভাবে কোলে তুলে নেবে? একদম না, লাথি দিয়ে তোর জ্ঞান ফেরাবো আমি। কলরব একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, জানি তো, সবসময় আমার সাথেই যত বৈষম্য হয়। এবার আমাকে ছাড়, নাটক না করে কি বলবি বল। নবনী দুই ভাইয়ের এই খুনসুটি দেখে অবাক হলেও মনের এক কোণে প্রশান্তি অনুভব করল। ওদের সম্পর্কটা সহজ হয়েছে। তবে পরক্ষণেই কলরবের মুখটা গম্ভীর হয়ে গেল। তার চোখ দুটো ছলছল করছে। সে মাথা নিচু করে ধরা গলায় বলল, ভাইয়া, আই এম সরি, প্লিজ আমাকে মাফ করে দাও। ওই দিন আমার মাথা ঠিক ছিল না। আর যখন সবাই বলছিল তুমি আগুনের ভেতর আটকে পড়ে আছো, আমার দম বন্ধ হয়ে আসছিল। আব্বু চিৎকার করে কাঁদছিল, কিন্তু আমি কাঁদতে পারছিলাম না। তার মানে এই না যে আমি তোমাকে ভালোবাসি না। বিশ্বাস করো ভাই, আমার মনে হচ্ছিল ওই আগুনেই ঝাঁপ দিয়ে তোমাকে বের করে আনি। দিব্য মুহূর্তের জন্য থমকে গেল। এ তো তার ভাই। ছোটবেলায় সেই দিনগুলো চোখের সামনে ভেসে উঠল। কলরব ছিল ওর আদরের পুতুল। পুতুল বলে ডাকতো ওকে। যেমন দুধে আলতা গায়ের রং, তেমনই গোলগাল চেহারা ছিল ওর। সবাই তাই বলে হাসাহাসি করতো, কিন্তু কলরব কখনো রাগ করতো না। সে ছিল ভাই অন্তর্প্রাণ। ভাইয়ের কথাই তার কাছে ছিল একমাত্র সত্য। দিব্য কিছু বলেছে মানে সেটাই ঠিক। দিব্য আলতো করে কলরবের কাঁধে হাত রাখলো। কলরব মুখ ফিরিয়ে নিজের চোখের পানি আড়াল করার চেষ্টা করলো। দিব্য নরম স্বরে বলল, আমি তোর উপর এক ফোঁটাও রাগ করিনি। শুধু শুধু কেন মাপ চাইছিস? কলরব মাথা নেড়ে বলল, হুম, আমি জানি তুমি রাগ করেছিলে। দিব্য মৃদু হেসে কলরবের পিঠে চাপড় দিল। একটু বেশি বুঝিস তুই। চল এবার বাড়ি ফিরে। কিন্তু তুই আবার হাসপাতালে আসতে গেলে কেন? আমি তো বাড়িতেই আসতাম। কলরব হাতের উল্টো পিঠে চোখ মুছে ফেলল। বলতে পারল না যে ভাইয়ের জন্য তার বুকটা কতটা অস্থির হয়েছিল। সে হাসি মুখেই প্রসঙ্গ পাল্টে দিয়ে বলল, ভাবি ওভাবে অজ্ঞান হয়ে গেল, তাই ভাবলাম বড় কোনো সুখবর আছে কিনা, সেই উত্তেজনায় চলে এলাম। পুরো কথাটা মাথায় আসতেই দিব্যের কপাল কুঁচকে গেল। সে চোখ রাঙিয়ে তাকালো ভাইয়ের দিকে। নবনী লজ্জায় সিটিয়ে গিয়ে মুখ নামিয়ে ফেলল। তার ফর্সা মুখটা মুহূর্তেই লাল হয়ে উঠল। কলরব হাসতে হাসতে আবারও টিপুনি কাটল। কি খবর বলো ভাইয়া, মিষ্টি কি খেতে পারবো? দিব্য কড়া গলায় বলল, মার খাবি তুই। আমার সাথে ফাজলামি শুরু করেছিস? নবনী আর কলরবকে সাথে নিয়ে দিব্য যখন বাড়ি ফিরল তখন অন্দরে যেন দ্বিতীয় দফার কান্নার রোল পড়ল। অলেখা ছেলেকে ফিরে পেয়ে হারানোর সম্পদ ফিরে পাওয়ার মতো হাহাকার করে উঠলেন। প্রিয়জনকে হারানোর ভয়ে মানুষ যতটা কাঁদে, ফিরে পাওয়ার কৃতজ্ঞতায় বোধ হয় তার চেয়েও বেশি অশ্রু বিসর্জন দিলেন তিনি। সবার সাথে কুশল বিনিময় আর আশ্বাসের পালা শেষ করে দিব্য অবশেষে নিজের ঘরে ফিরে এলো। ঘরে ঢুকতেই ওর নজর কাড়ল বিছানায় শুয়ে থাকা সেই ছোট্ট দেহটি। দিব্য ধীর পায়ে এগিয়ে গেল। দিয়া তখনও বাইরের পৃথিবীর কোনো খবর না রেখে নিশ্চিন্তেই ঘুমোচ্ছে। সন্ধ্যার ছায়া নামছে চারিদিকে। দিব্য ওর ছোট্ট মুখটার উপরে ঝুঁকে পড়ে কপালের ঠোঁট ছোঁয়ালো। দুহাতে সেই আদরে মুখটা আগলে ধরে সারা মুখে চুমু আর আদরে ভরিয়ে দিল সে। নিজের অজান্তেই দিব্যের দু চোখ বেয়ে কয়েক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল দিয়ার গালের উপর। কিন্তু সে আজ অশ্রু সংবরণ করার চেষ্টা করল না, বরং অবদমিত এক ফুপিয়ে ওঠা কান্নায় ওর বুকটা কেঁপে উঠল। দিয়ার মাথার কাছে বসে ওর কপালে হাত রেখে দিব্য গলা ধরায় বিড়বিড় করে বলে উঠল, পাপা তোমাকে বড্ড মিস করেছে মা। মনে হচ্ছে যেন কত যুগ তোমায় দেখি না। তুমি কি জানো, যখন এই আগুনের লেলিহান শিখাগুলো আমার চারপাশ থেকে ঘিরে ধরছিল, তখন সবার আগে পাপ্পার চোখের সামনেই তোমার মুখটা ভেসে উঠেছিল। আমার বারবার মনে হচ্ছিল আমি আর কোনোদিন তোমার মুখটা দেখতে পাবো না, কোনোদিন তোমাকে কোলে নিয়ে আদর করতে পারবো না, তোমাকে কাঁধে বসিয়ে ঘুরে বেড়াতে পারবো না। সে ভাবনার মৃত্যুর আগে আমি মৃত্যুর যন্ত্রণা পাচ্ছিলাম মা। পাপা লাভ ইউ ইনফিনিটি। তুমি আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন।
আমার সবচেয়ে দামি সম্পদ। আমার কাছে এই পৃথিবীতে সবকিছুর আগে তুমি। পাপ্পা তোমার সাথে আরো অনেক অনেক সময় কাটাতে চাই শোনা। হঠাৎ কারোর পায়ের শব্দে দিব্যের কথাগুলো থেমে গেল। সে তড়িঘড়ি করে হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে নিজেকে স্বাভাবিক করে নিল। নবনী ঘরে ঢুকেছে। সে এগিয়ে এসে বলল, আপনি এই অবস্থায় ওকে কেন ছুলেন? আগে তো একটু ফ্রেশ হতে পারতেন। আপনি বরং গোসল করতে যান, আমি ওকে ডেকে তুলছি। এমনিতেও আজও অনেক বেশি ঘুমিয়েছে। দিব্যের আর্দ্র চোখের কোণ আর চেহারার ভঙ্গি দেখে নবনী কিছুটা আঁচ করতে পারল। দিব্য তালুকদার যে তার মেয়ের জন্য কতটা পাগল তা নবনীর অজানা নয়। দিব্য মৃদু মাথা নেড়ে সায় দিয়ে উঠে দাঁড়ালো। ঠিক তখনই নবনীর নজর গেল দিব্যের হাতের ব্যান্ডেজটার দিকে। আশ্চর্য, এতক্ষণ এই ক্ষতটা তার নজরেই আসেনি। সে অস্থির হয়ে শুধালো, আপনার হাতে কি হয়েছে? দিব্য নির্বিকার ভঙ্গিতে উত্তর দিল। সামান্য পড়েছে, তেমন কিছু না। নবনীর মনে এবার একরাশ লজ্জা আর অনুশোচনা দানা বাঁধল। মানুষটার হাত পড়েছে, আগুনের সাথে লড়াই করে ফিরেছে, অথচ জ্ঞান হারালো কিনা সে। শুধু জ্ঞান হারায়নি, দিব্যের এই আহত শরীরটার উপরে ভর দিয়েই তো সে হসপিটাল পর্যন্ত গেল। নবনী অপরাধীর মতো মাথা নিচু করে ক্ষীণ স্বরে বলল, আপনাদের বোধ হয় বেশ ক্ষতি হয়েছে, তাই না? আবু নিচে বলছিলেন। দিব্য একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, হ্যাঁ, ক্ষতি তো কিছুটা হয়েছে। যাই হোক, ওসব নিয়ে পরে ভাবা যাবে। আমি একটা গোসল দিয়ে আসি। তোমার শরীর কি এখন ঠিক আছে? আর খারাপ লাগছে না তো? নবনী মাথা নেড়ে আশ্বস্ত করল। দিব্য আলমারি থেকে নিজের পোশাক বের করে ধীর পায়ে ওয়াশরুমের দিকে এগিয়ে গেল। নবনী এবার দিয়ার কাছে গিয়ে নিজের জায়গার ওকে জাগানোর চেষ্টা করলো। দিয়া চোখ না মেলেই আদৌ ঘুমেই জড়িয়ে থাকা গলায় বলল, মাম্মা, দিয়া এখন জঙ্গলে যাচ্ছে, আমায় ডিস্টার্ব করো না তো। মেয়ের কথা শুনে নবনী প্রথমে অবাক হলেও পরক্ষণেই তার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। বোঝা গেল মেয়েটা স্বপ্নের রাজ্যে কোনো এক গহীন বনে পাড়ি জমিয়েছে। সে জোর করে দিয়াকে টেনে তুলে বসালো। দুষ্টুমি করে বলল, জঙ্গলে তো বড় বড় বাঘ থাকে সোনা, ওরা কিন্তু কামড়ে দেবে। দিয়া উঠে বসে পিটপিট করে তাকাতে লাগলো। তার চোখে ঘুমের ঘোর থাকলেও গলায় বেশ জোর দিয়ে বলল, মাম্মা, তুমি কিছু জানো না, বাঘ কামড়ায় না, ওরা একদম ভর্ত করে খেয়ে ফেলে, আমি টিভিতে দেখেছি তো। নবনী হেসে ফেলল, আদুরে গলায় বলল, আচ্ছা বাবা, তাই শুই। এখন আর ঘুমিয়ে কাজ নেই, আর ঘুমালে কিন্তু রাতে ঠিক মতো ঘুমোতে পারবে না। দিয়া মাথা নেড়ে সায় দিয়ে বলল, আজকে রাতে তাহলে পাপ্পার সাথে ফাইট খেলবো, তুমিও খেলবে আমাদের সাথে। নবনী শান্ত গলায় বোঝানোর চেষ্টা করলো, পাপা আজ খেলতে পারবে না সোনা, পাপা ভীষণ ক্লান্ত, ওনার একটু বিশ্রামের দরকার। আমরা বরং কাল খেলবো, তুমি বরং ইহান আর ইভানের সাথে খেলতে যাও। কথাটা শুনেই দিয়ার মুখটা অন্ধকার হয়ে এলো। সে গাল ফুলিয়ে দুহাত বুকের উপরে বাঁধলো, বিষণ্ণ গলায় বলল, ইভান এখন খেলবে না মাম্মা, ও তো পড়াশুনো করবে, আর ইভান টিভি দেখবে। ধুর বাপ্পা, কিছু ভালো লাগে না। মেয়ের অভিমানী রূপ দেখে নবনী যেন মজাই পেল। তেমনি এক ধরনের অস্থিরতাও কাজ করতে লাগলো। ঠিক সেই মুহূর্তেই ওয়াশরুম থেকে বের হয়ে এলো দিব্য। ভেজা চুলে তোয়ালে ঘষতে ঘষতে সে এগিয়ে এসে শুধালো, কি সমস্যা? আমার মাম্মা তো দেখছি উঠে পড়েছে, কিন্তু কি ব্যাপার? আমার প্রিন্সেসের মুখটা এমন ভার হয়ে আছে কেন? টিয়া খেলবে পাপ্পা। দিব্য মেয়েকে কোলে তুলে নিল, বলল, আচ্ছা, তো দিয়া কি খেলবে? টিসুম টিসুম। দিব্য হেসে মাথা নেড়ে সায় দিল। ওকে, চলো, এখনই খেলবো আমরা। নবনী অবাক হয়ে তাকিয়ে রইল। সে চেয়েছিল দিব্যকে কিছুটা বিশ্রাম দিতে, কিন্তু দিব্য যেন মেয়ের কাছে সব ক্লান্তিই ভুলে গেছে। দিব্য নিজের হাতের ভেজা তোয়ালেটা নবনীর হাতে ধরিয়ে দিয়ে দিয়াকে নিয়ে হাসি মুখে ঘর থেকে বেরিয়ে গেল। নবনী শুধু চেয়ে রইল সেদিকে। সেই দুপুরের পর নিজানা একবার যে ঘরের দরজা দিয়েছিল, তারপর আর বাইরের পৃথিবীর মুখোমুখি হয়নি। কুহু বেশ কয়েকবার ডাকলেও নিজানা যায়নি। আর কল্লব, সে তো একবারের জন্য ঘরের ত্রিসীমানায় আসার প্রয়োজন বোধ করেনি। বাড়িতে কি ঘটছে না ঘটছে তা নিজানার অজানা। ফেরার পর প্রচণ্ড অভিমানে অনেকটা সময় কেটেছে সে। তারপর এক সময় ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছে। রাতে খাওয়ার জন্য মৌনিতা আর কুহু ডাকাডাকি করলেও সে ওঠেনি। তার শরীরের ভেতরটা কেমন যেন অবসন্ন হয়ে আছে, কিছু খাওয়ার রুচিটুকুও অবশিষ্ট নেই। রাত গড়িয়ে 10টা। কল্লব তখনও ফেরেনি। নিজানা এতক্ষণ দরজাটা ভিড়িয়ে রেখেছিল, কিন্তু সময়ের সাথে সাথে সে মেজাজটা আরও তিক্ত হয়ে উঠল। এত রাত পর্যন্ত কোথায় থাকে এই ছেলেটা? রাগের চোটে উঠে গিয়ে এবার সশব্দেই দরজা আটকে দিয়ে আবারও বিছানায় গা এলিয়ে দিল সে।
কলরব যখন ফিরল তখন রাত 1টা। অবশ্য এই সময় ফেরা তার জন্য নতুন কিছু নয়। রাত 10টার পর বাড়ির সদর দরজা বন্ধ হয়ে গেলেও তার জন্য অসাধ্য কিছুই নেই। কিন্তু আজ ঘরে ঢোকার পর এক অদ্ভুত বিপত্তির মুখে পড়ল সে। বেলকুনি টপকে চোরের মতো ঘরে ঢুকে সে অবাক হয়ে দেখল ঘরের মূল দরজাটা ভেতর থেকে বন্ধ। বিছানায় নজর পড়তেই দেখল নিজানায় নিশ্চিন্তেই ঘুমাচ্ছে। কলরবের মেজাজটা এবার চড়ে গেল। কত বড় স্পর্ধা এই মেয়েটার! তার ঘরেই তাকে না জানিয়ে ভেতর থেকে খিল তুলে রাখা। তার মানে কি দুপুরের পর এই দরজা আর খোলাই হয়নি? এভাবে রাগ মিটে নাকি? শুধু বাড়াবাড়ি। এখন যদি জিজ্ঞেস করে সে ঘরে ঢুকলো কি করে, কি হবে?